চিল্লানোর শব্দ ক্রমাগত বেড়ে যাচ্ছে। অনেকগুলো কণ্ঠের হইচই নিচ থেকে শোনা যাচ্ছে। এদিকে হতবুদ্ধির মতো রুমে পায়চারি করছে মেহনুর। কি করে ছেলেগুলোর সামনে যাবে, কিভাবে সামলাবে এমন উল্টো পরিস্থিতি? অসম্ভব বলে মনে হলেও এই মুহূর্তে কিচ্ছু মাথায় আসছে না ওর। কান জ্বালাফালা হয়ে যাচ্ছে শব্দের জন্য। বারবার দরজার দিকে নজর দিচ্ছে মেহনুর। সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমাগত হাঁটছে সে। যদি বুবু এসে সবটা সামলে ফেলে, তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই। কিন্তু শব্দের তেজটা বলে দিচ্ছে বুবু এখনো দাদা ভাইকে আনতে পারেনি। বাধ্য হয়েই হোক বা অন্য কোনো কারণে, মেহনুর ঠিক ঝামেলা মেটানোর জন্য ব্যবস্থা করবে। সাদা পাড়ের গোলাপি আঁচলটা চট করে মাথায় টানলো মেহনুর। নাক পর্যন্ত আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেললো। অমনি রুম থেকে দ্রুত গতিতে বেরোয় মেহনুর। যেতে যেতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে সবটা দেখতে থাকে। আঙিনার ঠিক মাঝখানে লম্বা মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে। সুরাইয়াকে পারে না এ কাদায় থাপড়াতে আসে। সুরাইয়া মাথা নুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ক্ষণে ক্ষণে বজ্র কণ্ঠের ধমক শুনে গা কাঁপিয়ে শিউরে উঠছে। বাড়ির সবাই প্রায় উপস্থিত, কিন্তু সামলাতে পারছে না কেউই। সুরাইয়াকে যেভাবে ধমকাচ্ছে, সেই দৃশ্যটুকু দেখলে ভয়ে গা পর্যন্ত শিউরে ওঠে। এদিকে আর এগোতে পারল না মেহনুর। পা থামিয়ে দাঁড়িয়ে গেল সে। অন্যদিকে আঙিনার এক কোণায় তটস্থ অবস্থায় দাঁড়িয়েছিল সাবা। বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করলো। মেহনুর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীতু চেহারায় না পদকে মাথা নাড়তে লাগলো। মেহনুরের এমন ভীরুতা দেখে রাগে কটমট করে উঠল সাবা। এদিকে মাহতিম চিল্লিয়ে যাচ্ছে, ঠাস ঠাস দুগালে চড় মারলেও সোজা হওয়ার চান্স আছে? কি সমস্যা তোমার, হ্যাঁ? কথা বললে কথা কানে যায় না? বয়স কত তোমার? মাত্র 18। এখনই এত ব্লা ব্লা কাহিনী কিভাবে দেখাচ্ছ? ভংচং করে ঢং দেখিয়ে যেভাবে বেরোচ্ছ, লজ্জা করে না? তুমি কি জানো আমি তোমার কাছে খুব বেশিই বড়? কি জন্য এমন ফাজলামি করছো? ঠোঁট উল্টিয়ে কাচুমাচু ভঙ্গিতে বাচ্চাদের মতো করে বলল সুরাইয়া। আমি চিঠিটা দেখিনি, সত্যি। বড় আবার চিঠিটা আপনাকে পাঠিয়েছেন। বলেছে আপনার হাতে চিঠিটা দিয়ে চলে আসতে। পকেট থেকে হাত বের করে চুলের ব্যাক ব্রাশ করলো মাহতিম। চোখে মুখের রাগী ভাবটা তখন তুমুল আকারে থাকলেও সংযত করার চেষ্টাই ছিল। পা থেকে চুন খসলেই পাশে থাকা মেয়েটিকে ঠাটিয়ে দুটো চড় মারতে ভুলবে না এখন। কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাছোড়বান্দা অকালপক্ষে গাধে কিভাবে সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে। মাহিমের ইচ্ছে করেছে গলা টিপে ফাজিল মেয়েটাকে একেবারে মেরে ফেলতে, কুটি কুটি করে বস্তায় ভরে পদ্মা যমুনায় ভাসিয়ে দিতে। কিন্তু বিষ ভরা আফসোস, এটা কোশমিন কালেও সম্ভব না। তাই মাহতিম নিজের রাগটা সামলানোর জন্য উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করলো। শব্দ করে নিঃশ্বাস ছাড়তেই কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুলল। কিন্তু এক মুহূর্ত যেন ওভাবেই দৃষ্টি আটকে রইল। পরক্ষণে চোখ দুটো বিষয়ে ভস্ম হলে সাথে সাথে কপাল ভাঁজ পড়ল। মাহিম যখন ওপরের দিকে মুখ তুলে নিঃশ্বাস ছাড়ছিল, তখনই মেহনুর উল্টো করে নিজেকে আড়াল করছিল। কিন্তু মেহনুরের পেছন দিকটা ঠিকই দেখতে পাচ্ছিল মাহিম। মাহিম সহসা মাহিম সহসা থমকে গেলে মার্জা এই সুযোগে ছেলেকে ইচ্ছে মতো বকতে লাগলো। সুজলা চুপচাপ সুরাইয়াকে সেখান থেকে নিয়ে গেল। ভাগ্যিস সুরাইয়ার মা বাড়িতে ছিল না, না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না। এদিকে হান্নান শেখ তড়ি করে বাড়িতে ঢুকলে মার্জা তৎক্ষণাৎ বাবা মশাইয়ের কাছে ছুটে গিয়ে সব খোলাসা করতে ব্যস্ত হলো। শাহনাজ চুপচাপ নতুমুখে সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিল। মাহিমের চুপতে দেখে বন্ধু ও কাজিনরা ঘাবড়ে গেলেও পরক্ষণে নীতির কাছে মূল ব্যাপারটা ঠিকই ধরা পড়ল। নীতি একবার ভাইয়ের দিকে তাকাতো, আরেকবার তাকালো মেহনুরের দিকে। শাহনাজ ততক্ষণে বারান্দায় এসে নিচু সুরে কিছু বলতেই মেহনুর তৎক্ষণাৎ দৌড়ে পালায় রুমের দিকে। কিন্তু পথিমধ্যে মাথা থেকে আঁচল পড়ে যায় ওর। পেঁচানো খোপা আলগা হয়ে দৌড়ের গতিতে খুলে যায় সেটা। ধাপে ধাপে চুলের বহর কাঁধ থেকে পিঠে, পিঠ থেকে কোমরে, কোমর থেকে সোজা হাঁটুর কাছে আছড়ে পড়তেই মেহনুর ডিরেক্ট রুমে ঢুকে গেল। আর দেখতে পেল না মাহতিম। তখনই সদ্বিত
ফিরে পেয়ে মুখ যেই নিচু করবে অমনি কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল। মাহিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলে নিজেই নীরবতা ছেদন করে বলল, আমার মুখে কি সিনেমা চলছে? তোরা সিনেমা দেখছিস? তাকিয়ে আছিস কেন? পুরো ৮ জন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতেই হুট করে পেট ফাটা হাসিতে সবগুলো মেতে উঠল। ওদের হাসি দেখে আহাম্মক হয়ে গেল মাহিম। লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে এখন। কি নিয়ে এমন হাসাহাসির ইতি হচ্ছে কিছুতেই বুঝতে পারল না ও। নিধির কথায় মাহিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে চলে যেতে বাধ্য হলো। নিধি শুধু এটুকুই বলছিল, ভাইয়া মেহনুরকে ডাকি? এটুকু প্রশ্ন শুনেই মাহিম যেন দারুণ লজ্জা এবং উৎকোয়াকের কারণ হিসেবে অধমুখে বসে রইল। সুরাইয়া একটু আগে যে তামাশা করলো সেটা মনে উঠতেই গা রিরি করে উঠল ওর। মাহিম আঙিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখন কোত্থেকে এসে সুরাইয়া উদয় হলে মাহিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ফেলল। ওর ঠোঁটের কোণে হাসির ঝলকটা দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু মাহিম তখন এতটাই আশ্চর্য হয়েছিল ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল। সুরাইয়া কিন্তু থেমে নেই। সে বেহায়ার মতোই হোক আর ন্যাকামি জড়ে চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে। এমন একটা ভাব যেন প্রেমিকের কাছে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। মাহিম আর ডানে বায়ে তাকায় না, এমন কণ্ঠে চেঁচিয়ে ওঠে তাতে মারাত্মক ভয় পায় সুরাইয়া। এরপর শুরু হয় কুরুক্ষেত্র এবং মাহিমের বজ্রকণ্ঠ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহিম এইসব ভাবছিল, কিন্তু দরজার কাছে ৩-৪ টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকালো। অমনিই তাড়া করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করল। হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল। তিনি দরজার দুধার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বসলেন। মাথিন সহজে হাসিতে কিছু বলার জন্য চনমনে ভাব প্রকাশ করলে হান্নান শেখ মৃদু হাসির সুরে বললেন, দাদু তুমি কি মাফ চাওয়ার জন্য ঠোঁট নাড়াচ্ছ? তাহলে সেটা করো না। আসলে আমার মেছো নাতনিটা একটু সোজা না। সে সবসময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে। দোষটা আসলে আমাদের মাহতিম দাদু, তোমার না। বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহতিম। বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধায় মুগ্ধ হচ্ছিল সে। নীরবতার জাল ছিদ্র করে মাহতিম শান্ত সুরে বলে, দেখুন দাদু, এইসব স্ক্রু ঢিলা মেয়ে মানুষকে একটু টাইটে রাখবেন। আমি না হয় আপনার কাছের মানুষ, কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যেত। আপনিও জানেন আর আমিও জানি একটা মেয়ের জন্য এমন অসভ্যতা আমি নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়া একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু, আপনার আরো ৩টে নাতনি আছে, তারা তো এরকম করে না। শাহনাজ আমার চেয়ে ভালোই ছোট, তবে ও নিতির সমবয়সী। ওর মধ্যে তো এরকম উগ্রপনা দেখিনি। স্বভাবও স্বভাবও যথেষ্ট অমায়িক আচরণ করেছে। মেহনুর তো ছেলেদের সামনেই আসে না, তাহলে মেঝো নাতনিটা এরকম কেন? কথাটুকু শুনে হান্নান শেখ চাপা ক্লেশে দৃষ্টি নিচু করলেন। ঠোঁটের ঠোঁটে ওনার হাসি জড়ানো থাকলেও কণ্ঠ কেমন নিষ্প্রভ ছিল। মাহতিম বৃদ্ধর অবস্থা যেন কিছুটা হলেও বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলল না। হান্নান বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা সশব্দে ছেড়ে দিয়ে হালকা গলায় বলল, অতি আদরে বাদর হয়, কথাটা শুনেছ? মাহতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হা পদকে মাথা নাড়ল। আর চোখে উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল, মেজ বৌমা একটু বেশি আহ্লাদি। নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে। আমরা যখন ভুল করি তখন আমরা বকা খাই, আর সুরাইয়া তখন আদর পেত। তফাৎটা এবার বুঝেছ? যাই হোক, আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুব লজ্জিত। লজ্জায় মাথাটা এভাবে কাটা যাবে ভাবতেও পারিনি। তা দাদু, তুমি এই বুড়োর মিনতিটুকু সম্মান হিসেবে রেখো। দয়া করে বাইরে কথা ভুলেও সাবধান করো না, না হলে নাতনিদের বিয়ে দিতে পারবো না। মাহতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বলল, একজনের জন্য 10 জনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু।
আমি এখানে মেহমান হিসেবে এসেছি, মেহমান হিসেবেই চলে যাব। মাঝের ঘটনাটুকু অবশ্য ভুলে যাব। আপনি চিন্তামুক্ত থাকুন। সুরাইয়ার সেই ঘটনার পর মাহিম একটু নিস্তার পেল, কিন্তু স্বস্তি পেল না একদম। বারবার মনের মধ্যে অলিখিত কথার মতো কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরঘুর করেছে। চোখের সামনে না চাইতেই কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। দুপুরের পর ঠিক বিকেলের দিকে বাইরে বেরোলো সে। রুমের বাইরে গিয়ে জানতে পারলো তাকে নিয়ে সবাই নাকি তাকে যেন দেখতে গিয়েছে। বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে। মাহিম বিরক্তি বোধ করছিল বলে ট্রাউজারের দুই পকেটে হাত গুজিয়ে হাঁটছিল। বাড়ির প্রতিটি রুম সহ সবকিছু দেখার জন্য ছোট প্ল্যান করলো। মানুষহীন বাড়িটা বড্ড খাতা করেছে এখন। চারপাশটা শুনশান হয়ে উদাস অবস্থা বিরাজ করেছে। সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটাই চলে আসলো মাহিম। সিঁড়ি দিয়ে উঠতেই শান্ত নয়নে সবকিছু দেখতে লাগলো। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখলো মাহিম। তখনই সে বুঝতে পারলো এগুলো আসলে মেয়েদের রুম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই স্বচ্ছন্দে তাদের রুমে ঢুকে চার দেয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখছিল। কিন্তু পিধি যে অন্য কিছুর পরিকল্পনায় মত্ত ছিল সেটা কেউ জানতো না। ভাগ্য যে এমন জায়গায় সুতো পেতে দিচ্ছিল যেটার জটটা আসলে খুলবে না। মাহিম মুক্ত দৃষ্টিতে সবকিছু পরখ করতেই একদম কোনার দিকে দ্বিতীয় রুমটার সামনে চলে আসলো। দরজা তখন খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল। সে নিশ্চিন্ত মনে ভেতরে পা রাখতেই চোখ দুটো আকস্মিকভাবে স্থির হয়ে এলো। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রটা ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো। ধুকপুক ধুকপুক করে দোকানের নরম পর্দায় বুকের চাবুকা ঘাত স্পষ্ট শুনতে পাচ্ছিল। কি হচ্ছিল নিজের সঙ্গে কিছুই টের পাচ্ছিল না সে। শুধু ঠোঁট দুটো চুম্বকের মতো দৃশ্যপটে সেটে গেছে। ফুসফুসের এমন বেগতিক ভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্যও ফুরিয়ে গেছে। মাথিম যে কখন রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন। সে রুমের ভেতর সদ্য গোসল সেরে শাড়ি পরার কাজে লিপ্ত ছিল। দরজার দিকে পিঠ দেয়াতে খেয়াল করেনি একদম। আঙুলের ফাঁকে শাড়ির কুচি আবদ্ধ করে মাথা নুয়ে মগ্ন ছিল। গুছানো কুচিগুলো একত্র করে যেই শাড়ি তুলে পেটের কাছে গুজবে, এক পলকের জন্য আয়নার দিকে তাকায় মেহনুর। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ চাহনিতে স্তব্ধ হয়ে যায় ও। চোয়াল ঝুলিয়ে হা করে তাকালে অজান্তেই হাত ফসকে সাজানো গুছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে গেছে মেহনুর। আয়নার পানির দৃষ্টি দিয়ে বাকরুদ্ধ হয়ে আছে। মাহিম কখনই সে দরজার কাছে দাঁড়িয়েছে এতটুকুও টের পায়নি সে। বুকটা ধড়াস ধস করে কাঁপছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের অবস্থাও পলকহীন। হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো মেহনুর। এমন ভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। খুব অপ্রকৃতস্থ ভাবে নিঃশ্বাস টানছিল। মাতিম এতক্ষণ থমেরে দাঁড়িয়ে থাকতে মেহনুরের অমন দৃষ্টি দেখে আকস্মিকভাবে সদপথ ফিরে পেল। গায়ের প্রতিটা পশম কাটার মতো চিরচির করে ফুটেছিল। এ কেমন দেখে ফেললো সে? মানে সে কি সত্যিই একটা ভয়ানক কাজ করে ফেলেছে? এই কাজের শাস্তি কি আদৌ আছে? অদ্ভুত একটা অপরাধ বোধে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এলো মাহিম। রুমে ঢুকেই দু হাতে থাম করে দরজা লাগিয়ে দ্রুত দরজায় পিঠ লাগিয়ে দিল। ঠোঁট ভেদ করে শব্দ চুগে বুক ভরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। 1 মাইল দৌড়ালেও বুঝে এরকম করুণ অবস্থায় নিঃশ্বাস ছাড়ে না মাহিম। কপালের ওপর ঘামও রীতিমতো চকচক করতে লাগলো। নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো। কাটিয়ে কাটিয়ে 10 মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসলো। দৃষ্টি তখন ফ্লোরে রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল। জীবনে অনেক মেয়েকে সে দেখেছে। যুবতী, নারী, বালিকা, সাবালিকা সবই সে দেখেছে। কিন্তু আজকের মতো অন্যমনস্কা উদাসীনী আগে কখনো দেখেনি। সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায়। সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে যায়। সেই ভঙ্গির মাঝে অভিভূত হতে হয় বারবার। সাদা রঙের মাঝে গোলাপি রঙতে মিশালে যেমন রূপের দেখা মিলতে পারে, তেমনই গায়ের রং ছিল মেহনুরের। চোখের দৃষ্টি ছিল অতল স্পর্শে গভীরতম।
ভ্রু দুটো ছিল সরু ও খুব সুন্দর। চোখ দুটোর পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব। পলকের জন্য যখন চোখের পাতা বুজে আসে, তখন দেখা যায় রাজ্যে শ্রীযুক্ত অনন্য সৌন্দর্য। কম্পমান ওষ্ঠ দুটি কৃষ্ণচূড়া ফুলের মতো রক্তিম লাল ওর। কৃষ্ণচূড়া ফুলের ওপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলে দুলে দুলতে থাকে, ঠিক তেমনই থরথর করে ঠোঁটো ঠোঁটো কাঁপছিল ওর। নাতিম অমন ভরা রূপের সৌন্দর্য দেখে তীব্র উৎকণ্ঠায় ছটফট করেছিল। আকস্মিক আকর্ষণটা ভোলার জন্য তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করল, কিন্তু বেহায়া মন মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত হলো। কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারল না। চিকন চিকন আঙুলগুলো সাদাটে শাড়িতে অসংখ্য কুচি করেছিল। পেটের কাছে কুচি কুচি গুজাতে গিয়ে পেটের কাছটাই শাড়ি তুলছিল। তুলেই যখন যথাস্থানে গুজবে, তখনই বাকরুদ্ধ হয়ে গেল মেহনুর। এদিকে মাহতিনের ভেতরটা তুফানের মতো লন্ডভন্ড হয়ে যাচ্ছে। একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ছাপটা ভয়ঙ্করভাবে মনের উঠোনে আছড়ে পড়ছে। ছোট চোয়াল বরফের মতো শক্ত হয়ে আসছে। নিজেকে স্থির রাখা বড় দায়ী ছিল ওর জন্য। তবুও নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু মেহমেরের অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হয়ে যাচ্ছিল, সেটা হয়তো মাহতিন জানে না। বাবা, দাদা, দাদাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে নেমে আসতো না। অন্য কোনো পুরুষের সামনে নেমে আসতো না। আজ এমন ভাবে একজন পুরুষের সামনে আসলো, সেটা সত্যিই লোমহর্ষক ঘটনার মতোই ছিল। মেহনুর তখন অবাক, হতবাক, নির্বাক হয়ে গেল। শাড়িতে পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেছিল। টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল। অনুমান করা না গেলেও বাইরে সাঁঝের আঁধার নেমেছিল। চতুর্দিক থেকে আল্লাহু আকবার ধ্বনিটা নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়েছিল। আজানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পায় মেহনুর। আবিষ্কার করে রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। লাইট জ্বালানো হয়নি, সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে এখনো কেউ বাতি জ্বালায়নি। তার মানে এখনো কেউ বাড়ি ফেরেনি। অন্ধকারের মধ্যেই আন্দাজের সঙ্গে শাড়ি পরল মেহনুর। পিঠের ওপর আঁচল টেনে জবুথবু হয়ে ঢাকলো নিজেকে। অন্ধকার অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে। আধভেদা দরজার দিকে নজর পড়তে বুকটা কাপড় চিপড়ে ফেলার মতো মুচড়ে এলো ওর। বয়সের গণ্ডি পেরিয়ে 17 পৌঁছাই পা দিলেও ছোট থেকেই অন্তর্মুখী স্বভাবের মেয়েও। চঞ্চলতার স্বভাব মিনরের বড্ড অপছন্দ। একটু পচতে শেখার পর থেকে কম কথা বলে। প্রয়োজনীয় আড্ডাটা দাদা ভাইয়ের সাথেই বেশি দেয়। বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তে পড়তে চলে যায়। তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায়, আর প্রয়োজন মতো মা ও বড় মায়ের সাথে রান্নাঘরে চলে যায়। মেহনুর নিজেকে চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা রাখলো। ডানে ও বামে ভালো মতো দেখে নিয়ে সিঁড়ি ধরে নিচে নামলো। আঙিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীত দিকে দোতলার দিকে তাকালো। কেবল একটা রুমের লাইট জ্বলছে সেখানে, বাকি সব রুম অন্ধকার। মেহনুর পরপর দুটো ঢোক গিলে আঙিনার বাতিটা জাগিয়ে দিল। একইভাবে সিঁড়ির বাতি, উঠোনের দিকের বাতি, বড় 3 কোণের রুমের বাতি জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে চুলোয় চায়ের পানি চড়ালো। দাদাভাই মসজিদ থেকে ফিরেই চায়ের জন্য অপেক্ষা করবে। কিন্তু আজ দাদাভাইয়ের সাথে কিভাবে আড্ডা দিবে? সেই পুরুষ সেই পুরুষোচিত দৃষ্টির কবলটা কিভাবে মুখ ফুটে বলবে? এটা অসম্ভব, বলাই যাবে না ওর পক্ষে। রাতের দিকে খাবার পর্ব হলো, কিন্তু মাথিন খেতে এলো না। অনেকবার ডাকা সত্ত্বেও মাথিন খাবারের জন্য রাজি হলো না। মেহনুর অতিথির জন্য রুমের ভেতরে খাবার খেয়ে নিত, কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিনে পুড়ে গোয়ালের গরুকে খেতে দিয়েছে, সেটা কেউ জানে না। ভাতের একটা কণাও গলা দিয়ে নামবার জন্যই দুজনের। চোখ বন্ধ করলে এখন সেই দৃশ্য ভেবে গা শিউরে ওঠে। রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না একটুও। খোলা জানালার বাইরে আবদ্ধ হওয়া চোখ দুটো অশ্রুতে টলমল করে বর্ষণ হচ্ছিল। নীরবে নিভৃতে আড়ালে অপ্রকাশে চুপি চুপি নিঃশব্দে বাঁধ ভাঙা কান্নায় মিনু ঠোঁট কামড়ে কাঁদছিল।
নিজেকে কড়া নিয়মে রেখেছে এতদিন, কঠোরভাবে সেই সব নিয়ম কানুন মেনেছে। আজ বাতাসের মতো এক ঝটকায় অন্যদিকে বুকের ভেতর হাঁসফাঁস করছে মাহতিমের। জীবনের এমন পর্যায়ে এসে কখনো পস্তাতে হবে ভাবতেও পারেনি সে। ঘন্টার পর ঘন্টার সময় চলে গেলে নিতির রুমে বসে কাজিন সহ বন্ধুদল আলোচনায় বসে। কয়েক ঘন্টার ব্যবধানে মাহতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা। নীতি বোনদের মধ্যে ছোট হলেও বুদ্ধিতে সবার বড়। নীতি সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় নেই নিষ্ঠুর। নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা উদ্ভট লাগলো এবং তখনই প্ল্যান করলো সোজা সাপটা মাহতিমকে জিজ্ঞেস করবে। সবকিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহতিমের রুমে এসে বসে, ঘেরাও করে ধরে মাহতিমকে। সবার প্রথম প্রশ্নটা নীতি করে। ভাই, তোমার কি হয়েছে বলবা? তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না, সেটা আমরা সবাই জানি। কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে, সেটা অন্তত আমি বুঝে গেছি। বলো না ভাইয়া, কি নিয়ে টেনশনে আছো? টি শার্ট পরুয়া মাহতিম চুপ করে রইল। পাশ থেকে সাবির সোজাসুজি প্রশ্ন করলো, আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হয়েছে ভাই? আমি ড্যাম শিওর। তুমি তো বিন্দাস মোডে ছিলা। আমরা আসতে না আসতেই তোমার কি হলো? সবাই যখন দফায় দফায় প্রশ্নের জেরায় ফেললো, তখন সত্যিই রাগ চলে আসলো ওর। কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্ত রূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল, আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো? সবাই একসাথে বলে উঠলো, একদম না। মাসিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গলা ভিজিয়ে নিল। দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল, বাড়িতে কেউ ছিল না। নোট দ্য পয়েন্ট। বাড়িতে কেউ ছিল না। আমি হান্নান নানার বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই সবার রুমে ঢুকে কারণিক সজ্জা দেখছিলাম। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি দোতলার রুমটায় মেহনুর ছিল। ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়েকশন দিয়েছে, সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না। আমি তো নিজেই শকে ছিলাম। ও যে বাড়িতে আছে আমি এতটুকু পর্যন্ত জানতাম না। জানলে আমি জীবনে ওর রুমে যেতাম না। সাচ লাইক এ টেরিফিক লুক আমার এখনো চোখে ভাসছে। মাসিমের কথা শুনে সবাই হাঁ করে নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো। সবাই সংকুচিত দৃষ্টিতে ঢোক গেল। মেহনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে শুনে নিতে খুশি হলেও সেটা মাহাতিমের চেহারা দেখে প্রকাশ করলো না। সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বোঝালো। সিয়াম কথাটা বুঝে মাথাটা হ্যাঁ সূচকে ইষ্ট নাড়িয়ে মাহিমের দিকে দৃষ্টি দিল। সরল কণ্ঠে বলল, দোস্ত, ইটস নর্মাল। তুই এত টেনশন করেছিস কেন? তাছাড়া ওই ঘাওড়া মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি? মাহিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, হু ইজ ঘাওড়া? হু ইজ ঘাওড়া? কি বললি তুই? সিয়াম চট করে কিছু বলতে যাবে অমনি মাথায় তড়াক করে চোট খেলো। চাচিটা সৌভিক মেরেছিল। সিয়াম মাথায় হাত বুলাতে বুলাতে অকথ্য ভাষায় গালি দিতেই সৌভিকের ধমক খেল। প্রীতি এতক্ষণ চুপ ছিল, সে হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করবো। যদি সত্যি না বলো, সোজা কাকিমার কাছে বিচারে দিব। মাহিম শান্ত ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল, বলে ফেল। জননীর নামে ট্রেন দিতে যাস না। মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সবাই উৎসুক দৃষ্টিতে টান টান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকালো। ফারিন এমন ভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়েই গিলে খাবে। প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল, মেহনুরকে দেখলে কি বুকে ধুকপুক হয়? মাহিম এমন উদ্ভব প্রশ্ন শুনে কিছু বলবে অমনি মুখের কথা টেনে তোর ক্রুদ্ধস্বরে বলল, বাল হয় বাল। আরেকবার জিজ্ঞেস করবি, তোরে থাপড়া ইয়া ধুকপুকানি বুঝামো। বড় ভাইরে এইসব প্রশ্ন করে? 2 দিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে? হায় রে কপাল, কি দুনিয়া আসলো! ওই মাহতিম, তুই তোর বোনগুলিরে টাইট দাস না কেন? শালা, কেমনে ঠাস ঠাস কোয়েশ্চেন করতেছে! আমার বোন হইলে থাবড়াইয়া কামসা ফেলাইতাম। মাহতিম গম্ভীর হয়ে বসে থাকতেই তৌফের কথা শুনে হেসে ফেলল।
হাসির ভঙ্গিতে তোফের পিঠ চাপড়ে বলল, আমি ওদের এইটাই শিখিয়েছি দোস্ত। কোনো প্রশ্ন থাকলে হেজিটেট না করে সোজা আমাকে বলে দিতে। পেটে কথা রেখে লাভ কি? তাছাড়া প্রীত এখন 20, শুধু শুধু ধমকাবো কেন? এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহদিন, শোন প্রীতি সম্ভাষণ, আমি ওকে দেখলেই ধুকপুক ফিল করি না। ও তো আমার চেয়ে অনেক ছোট। ওর মতো পুচকির জন্য আমার হার্ট বিট ফার্স্ট হবে? বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ। শি ইজ টু মাচ জুনিয়র। এটা তো চলে না। তোর ভাইয়ের বয়সে ভুলে গেছিস? মাহতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল। এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো তখন। কার্য দায়িত্বের চাপে মাহতিম যে ত্রিশের কোঠা পেরিয়ে ফেলেছে সেটা সবাই জানতো। মাহতিম হাসি সুরেই বলতে লাগলো, তোরা আমার লাইফটা যে সেটেল করতে চাচ্ছিস আমি জানি। আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আসার প্ল্যান করেছিস। যেই শুনেছিস এ বাড়িতে 4টা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী, তখনই তোরা চুপিসারে প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনলি। মা যেখানে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না, সেখানে তোরা এমন কাহিনী করবি ভাবা যায় না। আমি তো ভুলেও এখন কোনো গ্রামে আসতাম না। তোরা যদি চাপাচাপি না করতি আমি সত্যিই আসতাম না। কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না। ছুটিটা কাটাতে এসেছি, শান্তি মতো কাটাতে দে। আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসবো জানা নেই। তোর এই সব কথাকে আমি চিনি। সৌভিক, এক দোস্ত, তুই আমার 3 বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এনাফ বুঝিস। তোর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এই জন্যই ডেকেছে, কারণ তুই আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না। প্লিজ দোস্ত, তুই কেউ আমাকে এইসব প্রেম বিয়েতে জোর জবরদস্তি করিস না। মন থেকে কিছু ফিল করলে অমনি ওসবে ফিরতে বাধ্য হব, কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না। সৌভিক, তোফ ও সিয়াম কিছুক্ষণ চুপ থাকলো। মাহিম ওদের সবার বড়, কিন্তু আচরণের দিক দিয়ে ততটাই যেন ওদের প্রিয়। সৌভিকের সাথে এক এলাকায় পরিচয় হয় এবং সেই থেকেই ওদের সঙ্গে খাতির। জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাহিম বানায়নি। অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নীতি ও প্রীতি থাকে দেশের বাইরে। বছরে একবার বাংলাদেশে আসে, এবারও ব্যতিক্রম হয়নি। সাবির স্বামী দুজনই ভাই বলতে অজ্ঞান, পারিন আরো বেশি পাগল। মাতিনের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে রেখে যায়। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুললে যা হয়, মাহিমের মাথাটা মাহিমের মধ্যে সেটাই দেখা যায়। তবে সহজাত শান্ত স্বভাবের ব্যক্তি মাহিম। নিজেকে সাধারণভাবে রাখতে এবং মানুষের সাথে শান্ত চেহারায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। জীবনটা গোছানো হলেও নিজেকে কঠোর বিধিনিষেধে রাখতে পছন্দ করে। কিছু মানুষের জীবনে সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতা যেমন বিরাজ করে, তেমনি মাহতিমও তার গোছানো জীবনে কিছু একটা কমতি অনুভব করে। সকালে নাস্তাটা সারাতে খাবার ঘরে যায় মাহতিম। সেখানে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। শুধু নীতি ও শাহনাজ একসঙ্গে গল্প করে রুটি তরকারি খাচ্ছে। মাহতিমকে বসতে দেখে শাহনাজ তড়িঘড়ি করে উঠে গিয়ে দুটো রুটি ও একটা বাটিতে তরকারির ঝোল বেড়ে দেয়। শাহনাজ পুনরায় টেবিলে বসতেই মার্টিন রুটি ছিঁড়তে থাকে। ছেঁড়া রুটিটা ঝোলে চুপাতেই নীতির কথার মাঝে শাহনাজ বলে ওঠে শাহনাজকে বলে ওঠে, আচ্ছা, সকাল থেকে যে মেহনুরকে কোথাও দেখলাম না, ও কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? খেতে গিয়ে মাত্রাতিরিক্ত হোঁচট খেলো মাহতিন। ঝোলে ভেজানো রুটিটা আর দাঁতে চিবোনোর সাহস পাচ্ছে না। মেহনুর যে লজ্জায় আর রুম থেকে বেরোচ্ছে না স্পষ্ট রূপে বুঝে গেছে মাহতিন। নিজেকে প্রচুর গালাগাল করলো সে। কাল কেন ওর দেখতে গিয়েছিল? একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছা কোনো কালেই ওর ছিল না। নিধির প্রশ্ন শুনে শাহনাজ রুটি ছিঁড়তে পারল না। মন উদাস করে নিচু সুরে বলল, ওর শরীর খারাপ নিধি, ভোর রাত থেকে জ্বরে কাঁপছে। ছোট মা ফজরের নামাজ পড়ে কি মনে করে ওর রুমে গেল, গিয়েই দেখে জ্বরে কুকড়ে কাঁপছে। দাদা ভাই এজন্যই তো তাড়াতাড়ি খাওয়া সারলো। ডাক্তার ডাকা ছাড়া উপায় নেই। জলপট্টিতেও কাজ দিচ্ছে না। 7টার দিকে একবার গোসল করিয়েছে, কাজ হয়নি। জ্বর একদম কমছে না। নীতি কথাগুলো শুনে পদে পদে চমকে যাচ্ছিল।
অসুস্থ হওয়ার আসল কারণটা অনুমান করতেই তৎক্ষণাৎ কিছু মনে করার ভঙ্গিতে দ্রুত মাহতিমের দিকে তাকালো। অমনি গলা শুকিয়ে এলো ওর। মাহতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটিটা মুচড়ে ফেলছিল। হাতের ভয়ঙ্কর পিষ্টনে রুটিটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল। নিধি ঠোঁট ভিজিয়ে মাহতিমের দিকে দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল। গলাটা ভিজানো ভীষণ দরকার, ভীষণ।